নমস্কার, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই হনুমানজির দর্শন করলাম। যেহেতু এরা একটা দলের সাথে চলে আসে, তাই জন্য মনে হচ্ছে এ দল হারিয়ে ফেলেছে, তাই জন্য সে কখন থেকে বসে বসে ওদের দলকেই খুঁজে বেড়াচ্ছে। রুটি দিলাম, বিস্কুট দিলাম, খাচ্ছে ঠিক কথা, কিন্তু মন নেই খাওয়াতে। কিরে, তুই খাবি না রুটিটা? সকাল সকাল বজরংবলীকে খাওয়ানো হয়ে গেল, এখনো চা খাইনি সকাল সকাল। ডুয়ান ডুয়ান ওখানে রোদটা পাচ্ছে তো। মায়ের মন্দিরের উপরে বজরংবলী। ओम नमो विष्णु नमो विष्णु नमो विष्णु 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 ओम क्लीं कालिकलालभद्रं घोरं त्वकेसिं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यां मुण्डमालाभिभूषितां तद्दक्षिणशीलखड्गवामाऊर्ध्वपाम्बुजां अभयं वरदं चैव दक्षिणाटोपालिकां महामेघोपभां शैवं तथा चैव दिगम्बरीं कण्ठावचित्तमुण्डालिकलरुधिरचर्चितां कण्णावतं सदाचिन्तो सभूतिकुमभयञ्जकां घोरदत्तां करालक्ष्यां दीनन्नतपयोधरां शवराङ्करसङ्घा। আজ অমাবস্যা, তাই নতুন করে আবার মায়ের ঘট প্রতিষ্ঠিত করা হলো। আর এদিকে সকাল সকাল স্নান করে আমিও রেডি হয়ে চলে এসেছিলাম মন্দিরে। ওদিকে গোপালকে করেছি, তারপর মঙ্গল ঘটগুলো দুয়ারে দুয়ারে দিয়ে দিলাম। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি, কারণ আজকের ভিডিওর শেষে কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস আছে। আজকে মায়ের পুজোয় আমি কিন্তু একটা দারুণ জায়গায় যাচ্ছি, দারুণ কাজে। তোমরা ভাবছো তো কি করছি? এই যে সকালে দেখলে মায়ের পুজো হলো, এরপরে বসে গেছি। আজকে যেহেতু অমাবস্যা, মায়ের বড় করে আমাদের বাড়িতে পুজো হয়, সেই ভোগের সমস্ত কিছু জিনিসপত্র ঠিকঠাকভাবে কাটার জন্য বেশিরভাগ জিনিস মামনি কেটে ফেলেছে। আমি এদিকে এই যে বাঁধাকপিটা কাটবো। প্রচুর ভক্ত আসে, তো সেই ভক্তদের মায়ের জন্য ভোগ রান্না করা হয়, তৈরি করা হয়। তো আজকের ভোগে থাকবে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, খিচুড়ি, পায়েস আর হচ্ছে তোমার লুচি। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। যেহেতু বাড়িতে মায়ের পুজো, সেহেতু তো এগুলো করতেই হবে। আর যেহেতু আজকে অমাবস্যা, প্রতি অমাবস্যা পূর্ণিমাতে আমাদের হয়ে থাকে। চলো ঝটপট আগে বাঁধাকপিটা কেটে ফেলি। এই শীতকালেই তো বাঁধাকপি, ফুলকপি এগুলোই সব। বলো, শীতকাল চলে গেলে আর এগুলো ভালো লাগে না। এই বাড়িতে আসার পর থেকে দেখে আসছি, এরকম অমাবস্যা পূর্ণিমাতে মায়ের ভোগ খুব সুন্দর করে নিষ্ঠা ভরে মামনি আয়োজন করে। আমি তো এই ধরো 1 বছর হলো আমি ঠাকুরের কাজে হাত লাগাচ্ছি। বিয়ের পর এসে থেকে কিন্তু সেরকমভাবে আমি ঠাকুরের কোনো কাজেই হাত লাগাইনি। শুধু পাপা যেটুকু বলেছিল আদ্যাশ্রোত্তমার হনুমান চল্লিশা পাঠ করতে, আমি গোপালকে স্নান করিয়ে শুধু ওইটুকুই করতাম। এই প্রতি অমাবস্যা পূর্ণিমায় যে আমাদের এত এত ভোগে রান্না হয়, সমস্ত কিন্তু মামনি একা হাতে করে। প্রায় 30-40 জনের রান্না কিন্তু একা হাতেই মামনি করে। তো এদিকে কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। শুধু এইটুকু না, এইটুকু এটা হচ্ছে মায়ের ভোগের জন্য তুলে রাখা হয়েছে। আর যত ভক্ত আসে সব ভক্তদের জন্য কিন্তু প্রচুর রান্না করা হয়। আর এদিকে মামনি আর আমি ওপরে এসেছি আমাদের ঘটে যে নারকেলটা দেওয়া থাকে, সেই নারকেলটা নিতে। কারণ ওই নারকেলটা আমরা এবার নিজেরা ব্যবহার করে ফেলি, তাই জন্য আমরা আর মামনি এলাম ওপরে নারকেলটা দেখতে। এদিকে মামনি যে নারকেলটা এবার ভালো করে ছাড়িয়ে নেবে। বিয়ের পর থেকে আমি যেটা দেখে আসছি, এই বাড়িতে পায়েস অর্থাৎ পরমান্ন যদি রান্না করা হয়, তবে সেটা কিন্তু আগে মাকে ভোগ দেওয়া হয়। বা যদি কোনো মিষ্টির প্যাকেট আসে, সেটা কিন্তু আগে মাকে ভোগ দেওয়া হয়, মাকে নিবেদন করা হয়, তারপর কিন্তু সেটা আমরা নিজেরা খেয়ে থাকি।
মাকে আর গোপালকে বাদ দিয়ে কিন্তু আমরা কোনো ভোগই গ্রহণ করি না, সেটা পরমান্ন বলো, পুষ্পান্ন বলো, কি মিষ্টি ফল যাই বলো না কেন, আগে মাকে ভোগ দেওয়া হয়, তারপরে আমরা সেটা নিজেরা ব্যবহার করি বা নিজেরা খাই। কাজের পাশাপাশি তোমাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করি, দেখো তোমাদের ভালো লাগবে। আমি ছোট থেকে গোপাল ভীষণ ভালোবাসতাম। আমার না একটা ছোট্ট গোপাল ছিল, চীনামাটির, মানে অষ্টধাতুর মূর্তি নয়, চীনামাটির একটা গোপাল ছিল। সেই গোপালটা নিয়ে আমি ঘুরতাম, খেলতাম, শুতাম, ঘুমাতাম, সমস্ত কিছু করতাম ছোটোবেলায়। তারপরে আস্তে আস্তে যখন বড় হয়ে গেলাম, সেই গোপালটা নিয়ে আর খেলতাম না। মা তারপর সেই গোপালটাকে আমাদের সিংহাসনে প্রতিষ্ঠিত করেছে। তারপরে প্রতিষ্ঠিত করার পরে সেই গোপালটাকে আমরা এখন সুন্দরভাবে পুজো দিতাম। ঠিক সেরকমই আমি শ্বশুরবাড়িতে এসে, অর্থাৎ এই বাড়িতে এসেও কিন্তু দুটো গপু পেয়েছি। আমার ঠাকুর মন্দিরে দুটো গপু, আমি তাদেরকে আদর করি, নিজের মতো করে তাদেরকে পুজো করি। একদিন এরকম দেখে, আমার কোলে গোপাল নিয়ে বসা দেখে, আমার বিয়ের পরই আমার জেঠিমা শাশুড়ি বলেছিল, ঠিক এই রকম একটা গোপালই তোমার কোলে আসুক, তুমি এত সুন্দর গোপালকে সাজিয়েছো, এই রকমটা বলেছিল। তার কিছু দিনের মধ্যেই আমি কনসিভ করি এবং আমার কোলে কিন্তু গোপালই আসে। তো আমি গোপালকে এতটা ভালোবাসি বলেই হয়তো আমার কোলে গোপাল এসছে। এটা জানি না কীরকম একটা অভিজ্ঞতা, বাট আমি কিন্তু এটা ফিল করতে পেরেছিলাম, হয়তো ভগবান কিন্তু আমার কোলে ছেলেই দেবে, কারণ আমি গোপালকে এত ভালোবাসি। আর যখন আমার জেঠিমা শাশুড়ি বলেছিল এই কথাটা, যে তোমার কোলে একটা গোপালই আসুক, তখন কিন্তু আমার মনে মনে ভেবেছিলাম যে হ্যাঁ, গোপাল হোক, ছেলে হোক কি মেয়ে, সে যাই হোক না কেন, সুস্থ একটা সন্তান যেন ভগবান আমাকে দেয়। দিয়ে গোপালকে একটা হামি খেয়েছিলাম, সেই মানে টানটাই হয়তো আমার কোলে ভগবান গোপালই দিয়েছে। ভগবানের সাথে অ্যাটাচমেন্টটা হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেটা তুমি যেরকমভাবেই পুজো করো না কেন ভগবানকে, ভগবানের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং অ্যাটাচমেন্টটা যদি তোমার খুব ভালো থাকে না, তাহলে কিন্তু তুমি দেখতে পারবে তোমার মনের কথা, তোমার সমস্ত কিছু কিন্তু ফুলফিল হয়। আমার ক্ষেত্রে কিন্তু হয়, আমি অনেক ক্ষেত্রে প্রমাণ পেয়েছি, তাই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর এদিকে দেখো, আমি না জামা কাপড় তুলে এনে ঘরে, আমার এই ফুলদানিটা কীরকম একটু অগাছলা হয়েছিল, তাই জন্য এই ফুলদানিটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই ফুলদানিটা সাজিয়ে নেওয়ার পরই আমরা এবার একটু বেরোবো, কারণ সন্ধ্যাবেলাতে মায়ের পুজো আছে, তার আগে আমরা একটু বেরোবো। আমি যাচ্ছি একটা দারুণ জায়গায়, তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। বন্ধুরা, তোমাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা ইন্সপায়ার করে অন্য ভিডিও বানানোর জন্য। তোমাদের কমেন্টের জন্য অনেক আগ্রহে বসে থাকি। তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কি না প্লিজ একটা কমেন্ট করে জানিও। তোমাদের কিন্তু একটা কমেন্ট আমাকে কিন্তু অনেকটা সাহস যোগায় পরবর্তী ভিডিও করার জন্য। এদিকে সুন্দর করে ফুলদানিটা সাজিয়ে নিয়ে জামা কাপড়গুলো চট করে ভাঁজ করে নিচ্ছি, কারণ এরপরেই হচ্ছে বিকাল হয়ে গেছে। ওই যে বলছি না একটা জায়গায় যাওয়ার আছে, এরপরেই কিন্তু চট করে রেডি হয়ে নেব, দিয়ে বেরিয়ে পড়ব সেখানে যাওয়ার জন্য। এবার কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তার জন্য কিন্তু শেষ অবধি ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। তো চলো জামা কাপড়টা গুছিয়ে নিয়ে চট করে বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি, আমরা এখন আছি রাস্তায়। চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে সেখানে নিয়ে যাই। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। জীবনের প্রতিটা সময়, প্রতিটা পদক্ষেপে যেই মানুষটাকে পাশে পাই, সমস্ত ইচ্ছে, সমস্ত আবদার পূরণ করার জন্য, সেই মানুষটার হাত ধরেই চললাম আজকে আরও একটি আবদার পূরণ করার, আরও একটি ইচ্ছে পূরণ করতে। তো চলো, জীবনে অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক স্বপ্ন ছিল, জানি না ভগবান এত তাড়াতাড়ি সেটা এনে দেবে বলে। তবে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কোথায় এসছি বুঝতে পারছো কি? দেখে নিশ্চয়ই বুঝে গেছো কোথায় এসছি। হ্যাঁ, দিদি নাম্বার অডিশানে এসছি। এবার ভেতরে জানি না কি হবে, বাঁকুড়া ফেস্টিভ্যাল লেখা আছে, আমরা পুরোটা জানি না যে এটা কি ব্যাপার। দিদি নাম্বার 1 মানে জি বাংলা দিদি নাম্বার 1, নাকি এটা আলাদা কোনো ফেস্টিভ্যালের কোনো একটা পার্ট। তবে সেটে চলে এসছি, দেখো প্রচুর দিদি নাম্বার 1-এর পোস্টার দেওয়া আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। চলো। ঠিক আছে, এটা ঠাকুর আসলে বসে নেই।
যেটা নিউ এখানে এসে যেটা বুঝলাম, এটা জি বাংলার দিদি নাম্বার 1 নয়, এটা হচ্ছে বাঁকুড়ার ফুড ফেস্টিভ্যালের দিদি নাম্বার 1-এ মানে একটা শো হচ্ছে, গেম শো। এটা অডিশন নয়। তো আমরা প্রত্যেকেই এখানে যারা যারা এসছিলাম ম্যাক্সিমাম মানুষই জানি এটা জি বাংলার অডিশন, মানে জি বাংলার দিদি নাম্বার 1-এর অডিশন। অবশ্য আমাদের এটা প্রত্যেকেরই বোঝা ভুল হয়েছে, ওখানে কিন্তু লেখা ছিল বাঁকুড়ার ফুড ফেস্টিভ্যাল দিদি নাম্বার 1, জি বাংলা দিদি নাম্বার 1 কিন্তু মেনশন করা ছিল না। কিন্তু আমরা প্রত্যেকেই জেনে ভুল বশত এই জিনিসটা ধরে নিয়েছিলাম এটা হয়তো আমাদের জি বাংলা দিদি নাম্বার 1-এর অডিশন। তো যেহেতু চলে এসেছি সেহেতু তো খেলাতে অংশগ্রহণ করতেই হবে। তো অংশগ্রহণ করেছি, নামও দিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট নামটা আগে থেকে বাড়িতে অনলাইনে নামটা মেনশন করা হয়েছিল, নামটা নেওয়া হয়েছিল, তো আমি নামটা আগেই দিয়েছিলাম। তো সেক্ষেত্রে নাম দিয়েছি। আর এখানে বোঝানো হচ্ছে কীভাবে আমাদের এই গেম শোটা হবে। ফার্স্ট রাউন্ডে জিকে টাইপ কিছু কোশ্চেন করা হবে, যেটা তুমি যদি পেরে থাকো তাহলে নেক্সট রাউন্ডে যেতে হবে। তো আমি ফার্স্ট রাউন্ডেই মানে আটকে গেছি, আমি আর নেক্সট রাউন্ডে যেতে পারিনি। সত্যি কথা, মানে ফার্স্ট রাউন্ডে এত কঠিন কঠিন কোশ্চেন বলছিল যে আমার মানে পারা তো অসম্ভব, আমি তো পারবোই না, আমি পারিও না। চলুন, অ্যানাউন্স করা হয়ে গেছে, আমাদের নামও মানে ডাকা শুরু হচ্ছে আর কি। এরপরে আমি আর ক্যামেরা করতে পারিনি, কারণ একদম সেই যেখানে মানে কোশ্চেন করা হবে, যেখানে গেম শো হচ্ছে সেখানে চলে গেছিলাম। তো ওদের আমি দেখলাম একটা লাইভ হচ্ছিল, সেই লাইভে কিছুটা মুহূর্ত আমাকে দেখিয়েছে। তো সেই মুহূর্তটা তোমাদের সাথে আমি লাইভের মাধ্যমে শেয়ার করলাম। এখানে কোশ্চেন করা হয়েছে মুকুটমণিপুর জলাধার কোন নদীর উপর অবস্থিত। সত্যি কথা বলতে এই রকম ধরনের কোশ্চেন হবে বলে দিদি নাম্বার 1-এ আমাদের জানা ছিল না। তারপরেই রয়েছি আমি, তারপরের অডিশনটাই আমার হবে। পেছনে দাঁড়িয়ে রয়েছি, এই যে আমাদের দিদি নাম্বার 1 চলছে বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালের দিদি নাম্বার 1-এ। তোমরা সবাই দেখতে পাচ্ছ লাইভ পেজ থেকে। যারা যারা এখনো এসে পৌঁছওনি তারা খুব সত্তর চলে এসো, কারণ আমাদের ফার্স্ট রাউন্ড অলরেডি শুরু হয়ে গেছে দিদি নাম্বার 1-এর বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালের মঞ্চে। সবাই দেখতে পাচ্ছ লাইভ আমাদের পেজ থেকে অডিশনের কিছু ফুটেজ। কতজন চলুন, আজ তাহলে এই পর্যন্তই। আজ আসি, আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে।